হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার আহমেদ ঈশান। বর্তমানে পাবনা মেডিকেলে আছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের রসায়নের ধারণার উপর। রসায়নের ধারণাতে আমাদের বেশি একটি পরিশ্রম করা লাগবে না। সিম্পল কিছু বেসিক দেখাবো আমি আপনাদের। আচ্ছা দেখেন, রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে? এখন আমি একটু যদি এখানে নিচে লিখে নিই, আচ্ছা এখানেই লিখি। এই হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দটা কোথা থেকে আসছে? এই কেমিস্ট্রি শব্দটা আসছে কিমি থেকে। আচ্ছা, যখন মধ্য আরবীয় যুগ, ঠিক আছে? মধ্য আরবীয় যুগের ক্ষেত্রে যারা হচ্ছে কেমিস্ট্রি চর্চা করত, তাদেরকে আমরা বলতাম হচ্ছে আলকেমিস্ট। যারা চর্চা করত তাদের বলতাম আমরা আলকেমিস্ট। আর এই যে টার্মটা মানে সিস্টেমটা, তাহলে ওই চর্চাটাকে আমরা বলতেছি আলকেমি। ওই চর্চাটাকে বলতেছি আমরা আলকেমি। এই আলকেমি শব্দটা আপনার আরবি শব্দ হচ্ছে আলকিমিয়া। এটার আরবি শব্দ হচ্ছে আলকিমিয়া। আচ্ছা, তারপরে দেখেন এই আলকিমিয়া থেকে আসছে কেমি শব্দ বা কিমি শব্দ। এই কিমিয়া থেকে আসছে আহ কেমি শব্দটা। হুম, কেমি বা কিমি শব্দটা আসছে এখান থেকে, হচ্ছে আপনার আসছে কেমিস্ট্রি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। এখন আপনার খ্রিস্টপূর্ব ৩৫ শব্দের দিকে কপার আর টিন, এটা মাস্ট লাগবে। হ্যাঁ, কপার আর টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা, এবং এটাকে যখন ঠান্ডা করা হয় তখন একটা ধাতু তৈরি হয়, ওটার নাম হচ্ছে ব্রোঞ্জ। ওটার নাম হচ্ছে কি? ব্রোঞ্জ। এখন আমরা একটু ব্রোঞ্জ সম্পর্কে পড়ি। ব্রোঞ্জের ক্ষেত্রে এটার অনেক ব্যবহার হতো। প্রাচীনকালে সব থেকে সর্বপ্রথম যেই জিনিসটা আপনার একটা উদ্ভাবন ঘটে সেটা হচ্ছে আমার ব্রোঞ্জ। আচ্ছা, ব্রোঞ্জের ব্যবহার প্রধানত হতো অস্ত্রের জন্য। প্রধানত হতো অস্ত্র তৈরি করার জন্য। তার পরবর্তীতে আপনার পশু শিকার করতো। তার মানে পশু শিকার কিভাবে করতো তারা? পশু শিকারটা করতো অস্ত্রের মাধ্যমে অবশ্যই। তারপর ধরেন কৃষিকাজ। এই যে কৃষিকাজের ক্ষেত্রে যে মাটি কাটা বলেন, সে সময়কার এই ব্রোঞ্জ দিয়ে হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি বানানো হতো। তারপর ধরেন জ্বালানির কাঠ সংগ্রহ। এই জ্বালানির কাঠ সংগ্রহের জন্য যে অস্ত্রটা বানানো হতো সেটা ব্রোঞ্জ দিয়ে বানানো হতো। ঠিক আছে? জ্বালানি কাঠ সংগ্রহ। তাহলে আমরা কেমিস্ট্রি শব্দটা কোথা থেকে আসছে, তারপর হচ্ছে প্রথম কোন ধাতুটা বানানো হয়েছে, এটা আমরা জেনে নিলাম। এখন আমরা একটু কেমিস্ট্রি সম্পর্কে আরেকটু জানি। কেমিস্ট্রি সম্পর্কে আমরা হালকা আরেকটু জানি। সর্বপ্রথম সর্বপ্রথম গবেষণাগারে গবেষণাগারে হচ্ছে যে বিজ্ঞানী রসায়ন নিয়ে চর্চা করেছেন, তিনি হচ্ছে জাবির ইবনে হাইয়ান। তিনি কে? তিনি হচ্ছে জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান। আচ্ছা, এটা সরি, জাবির ইবনে হাইয়ান। এই জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণা করে চর্চা করার কারণে তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। রসায়নের জনক বলা হয়ে থাকে। আচ্ছা, তার পরবর্তীতে যেহেতু রসায়নিক জনক সম্পর্কিত আসছে, তাহলে আধুনিক রসায়নের জনক কে হবে? আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোয়েশি। অ্যান্টনি ল্যাভোয়েশিকে আমরা পড়বো হচ্ছে পর্যায় সারণীর সময়। অ্যান্টনি ল্যাভোয়েশি সম্পর্কে আমরা ইন ডিটেইলস পড়বো হচ্ছে পর্যায় সারণীর সময়। তাহলে আধুনিক
রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ভন লিভারশি। অ্যান্টনি ভন লেভারশি। তাহলে রসায়নের জনক বলা হয়ে থাকে, কথাটা বুঝেন, এখানে বলা হয়ে থাকে, এই টার্মটা একটু বুঝতে হবে যে হয়ে থাকে, হ্যাঁ। আর আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ভন ল্যাভোয়িশকে। এই হলো আমাদের একটু কেমিস্ট্রি সম্পর্কে প্রথম জানা। আচ্ছা, তারপরের স্লাইডে যাই। ওকে, তারপরের স্লাইডে আছে আমাদের কিছু কেমিস্ট্রির ঘটনা। বলা হয়েছে যে কাঁচা আম টক, কাঁচা আম টক, কালারটা একটু চেঞ্জ করে নি, ড্র। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এটার রিজন কি? অবভিয়াসলি এখানে একটা কেমিস্ট্রি ঘটতেছে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এই জৈব অ্যাসিডগুলোকে কি, একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা কি জানি অ্যাসিড কি টকযুক্ত। এই কারণে কাঁচা আম আমাদের কি লাগে, টক লাগে। কিন্তু যখন হচ্ছে আমটা হচ্ছে পাকে, তখন রাসায়নিক পরিবর্তন ঘটে। এই রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে এই অ্যাসিডগুলো ভেঙে হয় আমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেটাকে আমরা বলা হয় কার্বোহাইড্রেট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সম্পর্কিত বিস্তারিত আপনারা পড়বেন ইন্টারে। তাই হচ্ছে পাকা আম মিষ্টি। তারপরে কোশ্চেন হচ্ছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। আমরা হাইড্রোকার্বন সম্পর্কে বিস্তারিত পড়ব অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। হাইড্রোকার্বনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ওয়ার্ডটা থাকা লাগবে, ঠিক আছে? হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে। তো এগুলোর যখন আমার দহন ঘটবে তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। দহন মানে কি? দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তখন হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। যদি সম্পূর্ণভাবে হচ্ছে দহন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড, আর যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক। জলীয় বাষ্প আর আলো তাপ শক্তির সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় কেন? এইটার বিক্রিয়াটা আমরা দেখবো চ্যাপ্টার 7-এ। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। আমাদের পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে আমাদের পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। তখন অ্যান্টাসিডে কি থাকে? অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর পেটে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তখন আমরা কি জানি প্রশমন বিক্রিয়া কি হয়? প্রশমন বিক্রিয়া করে হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। এইভাবে হচ্ছে আমাদের পেটের মধ্যে আমরা এই কারণে অ্যান্টাসিড খেয়ে থাকি। ওকে, আমরা টুকটাক এই পেজটা পড়া শেষ। আচ্ছা, আরেকটা এখানে হচ্ছে পরিবেশের মধ্যে বিভিন্ন পদার্থ আছে। দেখেন, বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের পরিমাণ 78%, ঠিক আছে? নাইট্রোজেনের পরিমাণ 78%। আচ্ছা, তারপরে হচ্ছে খাবারের পানি, খনিজ পানি সহ হচ্ছে বিভিন্ন খনিজ লবণ। হ্যাঁ, পানির মধ্যে কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা যৌগ হয় না, এখানে আরো বেশ কিছু খনিজ লবণও থাকে। সারের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। উদ্ভিদের ক্ষেত্রে এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট আর হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত পড়ব বায়োলজিতে। কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কাগজ আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান, এটা জানা রাখবেন। আর বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। আমরা একটু কয়েকটা জিনিস জেনে নিলাম কেমিস্ট্রির সম্পর্কিত। আচ্ছা, তারপরে দেখেন ল্যাবরেটরিতে কি হয়। ল্যাবরেটরিতে আমরা অ্যাপ্রন পরে, সুতি অ্যাপ্রন পরা হয়। এখানে গগলস আছে। গ্লাভসের মধ্যে নাইট্রাল গ্লাভস আমরা ইউজ করি, যেহেতু এটা পচনযোগ্য। নাইট্রাল গ্লাভস পচনযোগ্য, এবং মাস্ক ইউজ করি যেন কোনো প্রকার ধোঁয়া আমাদের
ক্ষতিকর না হয়। আচ্ছা, ওকে, আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি। এই সিম্বলটা হচ্ছে আপনার বিষাক্ত। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, এখানে একটা হাড্ডি, তার উপর হচ্ছে একটা স্কাল, খুলি। এটা যখন থাকবে, আমার প্রথম পয়েন্ট, এই সিম্বলটা হচ্ছে আপনার বিষাক্ত পদার্থের। এটা হচ্ছে বিষাক্ত পদার্থ। এর প্রতীক কি জানেন? এর প্রতীক হচ্ছে টি। আপনাদের বইয়ে হয়তোবা ৮টার মতো আছে, আমি আপনাদের হ্যাজার্ড সিম্বল সবগুলা পড়াবো। এখন এটার প্রতীক হচ্ছে আমার টি। আচ্ছা, এবার আসি আমরা এখানে কি কি উপাদান, উপাদান বলতে মানে কি কি পদার্থগুলো থাকে। প্রথমে থাকবে হচ্ছে ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের লবণ। কি থাকবে? ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের লবণ। এই জিনিসগুলো একটু এক্সট্রা পড়াচ্ছি, যেন হচ্ছে যে কোনো কোশ্চেন আসলে আমরা সলভ করতে পারি। আচ্ছা, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের লবণ আছে, তারপরে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড আছে, বেরিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে হ্যাঁ, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস কি, এই সিম্বলটা মানে হচ্ছে বিষাক্ত পদার্থ। এটার প্রতীক কি? এটার প্রতীক হচ্ছে টি। টি মানে কি? টক্সিক। টি মানে হচ্ছে টক্সিক। এখানের মধ্যে কি কি পদার্থ থাকে? ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের লবণ, বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই হচ্ছে জিনিসগুলা। আচ্ছা, তারপরের পেজে যাই আমরা। ওকে, এখানে আমরা দেখতে পারতেছি সেম দুইটা হাড্ডি, একটা স্কাল মানে কঙ্কাল, উপরে লেখা হচ্ছে টি প্লাস। তার মানে কি? এটা হচ্ছে ভেরি টক্সিক। টি মানে হচ্ছে টক্সিক, প্লাস আছে, তার মানে ভেরি টক্সিক। ওকে, তার মানে এটা কি মারাত্মক বিষাক্ত পদার্থ। এটাকে আমরা বলি মারাত্মক বিষাক্ত পদার্থ। এটাকে আমরা কি দিয়ে পরিচিত করি? এটাকে আমরা পরিচয় করি টি প্লাস দিয়ে, মানে ভেরি টক্সিক। প্লাসটাকে আমরা বোঝাচ্ছি যে অতিরিক্ত, তার মানে এটা হচ্ছে ভেরি টক্সিক। এবার আসি এখানের মধ্যে কি কি পদার্থ আছে। এখানের মধ্যে আছে আপনার মার্কারির লবণ সমূহ। ঠিক আছে, মার্কারির এ হলো লবণ সমূহ। তারপরে কি আছে? তারপর আছে হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড একটা বিষাক্ত পদার্থ। ঠিক আছে, এটা একটা অ্যাসিড। হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে একটা অ্যাসিড, এটা একটা বিষাক্ত পদার্থ। এবং সায়ানাইড যৌগ সমূহ। সায়ানাইড মানেই বিষ, সায়ানাইড জিনিসটাই বিষ। এই হলো আমার হাইড্রোজেন সায়ানাইড, একটা হচ্ছে অ্যাসিড এবং সায়ানাইড যৌগ সমূহ। আচ্ছা, আমি তো এটা নিচে লিখে দিই। সায়ানাইড যৌগ সমূহ। তারপর নিকোটিন আছে। তাহলে এই হলো আমার মারাত্মক বিষাক্ত পদার্থ বা ভেরি টক্সিক। কি দিয়ে পরিচয় করে আমরা? টি প্লাস দিয়ে। কি কি আছে এখানে? মার্কারির লবণ আছে আমার, হাইড্রোজেন সায়ানাইড আছে, তারপর সায়ানাইডের যৌগসমূহ আছে, নিকোটিন যুক্ত যে জিনিসগুলো ওগুলো আছে। তারপরের পেজে দেখি। আচ্ছা, এখানে আমরা একটা ক্রস সিম্বল দেখতে পাচ্ছি। এই ক্রস সিম্বল মানে হচ্ছে এটা হার্মফুল। এখন এটাকে আমরা এন কেন দিলাম এই পাশে? এন দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে নক্সিয়াস, মানে বিষাক্ত। ঠিক আছে, বা ক্ষতিকারক। নক্সিয়াস হচ্ছে বিষাক্ত বা ক্ষতিকারক। তাহলে হার্মফুল তো বোঝানো হচ্ছে, কিন্তু এখানে এন দিয়ে আমরা বোঝালাম এটা হচ্ছে নক্সিয়াস। দাঁড়ান একটা মিনিট। এই হলো, এটা হচ্ছে আমার ক্ষতিকারক পদার্থ। ক্ষতিকারক পদার্থ, এটাকে আমরা কি রাখছি? এটাকে আমরা দিছি এক্স, এই যে নিচে হচ্ছে এন। এই এন দিয়ে কি বোঝানো হচ্ছে? এই এন দিয়ে বোঝানো হচ্ছে নক্সিয়াস। আচ্ছা, এবার এখানের যে পদার্থগুলো এগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা বলতে পারি ব্লিচিং পাউডার।
ব্লিচিং পাউডার। তারপর আছে আপনার পেইন্টস মানে রং যেই জিনিসগুলা থাকে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। তারপরে আছে আপনার ফ্লোর পলিশ। ফ্লোর পলিশটা এপাশে লিখি। পলিশের, ঠিক আছে? তারপরে আ অনেকগুলা দ্রাবক মানে জৈব যৌগ আছে যারা হচ্ছে আ জৈব দ্রাবক আছে যারা হচ্ছে আপনার পেট্রোল, তারপর হচ্ছে আরো কিছু আছে যেগুলোর মধ্যে হচ্ছে দ্রবীভূত হয়ে থাকে। আমি একটা দেখলাম যে পেট্রোল, ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। এগুলা নক্সিয়াস। তারপরে আরো এক ধরনের আছে যেরকম আমাদের অ্যান্টিফ্রিজ এবং পোকা মারার যে ওষুধ এগুলা কিন্তু খুবই ক্ষতিকারক। ঠিক আছে? আমরা অনেক সময় অনেক পদার্থ ব্যবহার করে থাকি প্রোটেকশনের জন্য। বিভিন্ন ধরনের ওষুধ বা যেটাই বলি না কেন, এই অ্যান্টিফ্রিজ বা হচ্ছে পোকা মারার যে ওষুধ এগুলো খুবই মানে বিষাক্ত না মানে ক্ষতিকারক। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার সিম্বলের মধ্যে এক্স আছে, তাহলে বুঝলাম এটা একটা ক্ষতিকারক পদার্থ। আমি এন দেখতে পেলাম, এন থাকা মানে হচ্ছে এটা নক্সিয়াস, মানে হচ্ছে বিষাক্ত বা হার্মফুল যেটাই বলি না কেন। তারপরে এখানের মধ্যে পরিচয় কি, এটা অ্যাকশন কি কি আছে, ব্লিচিং পাউডার আছে, পেইন্টস আছে, ফ্লোর পলিশেস আছে, জৈব দ্রাবক যেগুলো পেট্রোলের মধ্যে দ্রবীভূত হয় এরকম, অ্যান্টিফ্রিজ এবং পোকা মারার যে ওষুধগুলো এগুলোও কি ক্ষতিকারক পদার্থের অন্তর্ভুক্ত। আচ্ছা, এইখানে আবার দেখেন পরের পেজে আমরা আরেকটা লোগো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে লেখা হচ্ছে এক্স এর পাশে লেখা হচ্ছে আই। তাহলে এই আইটা হলো ইরিটেন্ট, মানে কি উত্তেজক। ইরিটেন্ট আমরা বলি না যে ভাই আমাকে ইরিটেট করিস না, ঠিক আছে? তা এই ইরিটেন্ট হচ্ছে উত্তেজক পদার্থ। তার মানে এই সিম্বলের সময় যখন আমি আই দেখব তখন এটা হবে উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ এটাকে আমরা কি দিয়ে পরিচয় করাবো? এটাকে পরিচয় করাবো এক্স আই। আই দিয়ে কি বোঝায়? আই দিয়ে বোঝায় ইরিটেন্ট একটা পদার্থ, ঠিক আছে? এখন ইরিটেন্ট জাতীয় পদার্থ কোনগুলা? ইরিটেন্ট জাতীয় পদার্থ আমরা বলতে পারি হচ্ছে বিরঞ্জক, ড্র, হ্যাঁ। আমরা ফার্স্টে লিখতে পারি যে বিরঞ্জক জাতীয় পদার্থগুলো হচ্ছে আপনার উত্তেজক পদার্থ। তারপরে সোপ পাউডার, এই হলো সোপ পাউডার। তারপর হচ্ছে সিমেন্টের গুঁড়া আছে, সিমেন্টের সিমেন্টের গুঁড়া। তারপরে আপনার লৌহ অ্যাসিড আমাদের একটা উত্তেজক পদার্থ। তারপর লৌহ ক্ষার, এই জিনিসগুলোকে আমরা উত্তেজক পদার্থ বলে থাকি, ঠিক আছে? তাহলে একটা সিম্বল, এই সিম্বলের মধ্যে যদি আমি আই দেখি তখন হবে এটা ইরিটেন্ট, যখন আমি এন দেখবো তখন আমরা বলবো হচ্ছে এটাকে নক্সিয়াস। এখন এই আই মানে কি? আই মানে হচ্ছে ইরিটেন্ট জাতীয় পদার্থ। এই আই মানে হচ্ছে ইরিটেন্ট জাতীয় পদার্থ, এটাকে আমরা পরিচয় করাই কি এক্স আই দিয়ে। এটাকে আমরা পরিচয় করা হচ্ছে এক্স আই দিয়ে। তারপরে আসে এখানে সিমেন্টের গুঁড়া, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, সোপ পাউডার, বিরঞ্জক পদার্থ, এই জিনিসগুলোকে আমরা সচরাচর উত্তেজক পদার্থ হিসেবে বলে থাকি। নেক্সট পেজে কি আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে আগুন জ্বলতেছে, তার মানে এটা হচ্ছে ফ্লেমেবল। এটা কি? এটা হচ্ছে ফ্লেমেবল। ফ্লেমেবল মানে কি? দাহ্য পদার্থ। এটা হচ্ছে দাহ্য পদার্থ। এটাকে আমরা কি দিয়ে পরিচয় করাবো? এটাকে আমরা পরিচয় করাবো এফ দিয়ে, ফ্লেমেবলের এফ। এখন দাহ্য পদার্থ কোনগুলো এই জিনিসগুলোকে আমরা জেনে নিই। এই যে এখানে ফ্লেমেবল লেখা আছে দেখে আমি আর এখানে ফ্লেমেবল লিখি নাই। দাহ্য পদার্থের মধ্যে আছে আপনার সোডিয়াম। সোডিয়ামকে যদি আপনি পানির মধ্যে মানে ডাইরেক্টলি হচ্ছে সোডিয়ামের খন্ড যদি আপনি পানির মধ্যে দেন তাহলে একটা বিস্ফোরণ ঘটে, ঠিক আছে? তারপরে আছে সোডিয়াম হাইড্রাইড, তারপর আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপরে আছে আপনার জিঙ্ক পাউডার, জিঙ্ক এই হলো পাউডার। তারপর হচ্ছে অ্যারোসল, এই হলো অ্যারোসল। তারপর হচ্ছে পেট্রোলিয়াম। এগুলা কিন্তু দাহ্য পদার্থ। আপনি অ্যারোসল যদি হচ্ছে আগুনের মধ্যে, চুলার মধ্যে যদি আগুনের মধ্যে দেন দেখবেন
ওটা অনেক দূর পর্যন্ত মানে যতদূর পর্যন্ত আপনার গ্যাসটা যাবে ততদূর পর্যন্ত হচ্ছে আগুনের শিখাটাও চলে যায়। তো সোডিয়ামকে বললামই যে সোডিয়াম হচ্ছে আপনার যদি আপনি সোডিয়ামের একটা খণ্ড পানিতে দেন তাহলে একটা বিস্ফোরণ ঘটবে। তারপর আছে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক পাউডার, এগুলো হচ্ছে আপনার দাহ্য পদার্থ। নেক্সট কি আছে? ওকে, এখানে দেওয়া আছে ফ্লেমাবল, কিন্তু আমি একটা প্লাস দেখতে পাচ্ছি। মূলত এই প্লাসটা কি বোঝায়? প্লাসটা বোঝায় যে খুবই দাহ্য বা মারাত্মক দাহ্য। এটা হচ্ছে মারাত্মক দাহ্য। বিষাক্তর ক্ষেত্রে যখন প্লাস ছিল তখন আমি কি বলছিলাম? মারাত্মক বিষাক্ত পদার্থ। আর দাহ্যের মধ্যে প্লাস আছে, তার মানে মারাত্মক দাহ্য পদার্থ। মারাত্মক দাহ্য পদার্থ, এটাকে কি দিয়ে দিবেন? এটাকে দিবেন এফ প্লাস। এফ মানে ফ্লেমেবল, প্লাস মানে হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ। এখন আমরা জেনে নিই যে এখানের মধ্যে কোন কোন পদার্থগুলো আছে। প্রথমে আমরা বলতে পারি এলপিজি। এই হলো আমার এলপিজি। তারপর হচ্ছে সিএনজি। এই গ্যাসগুলো কিন্তু খুবই সেনসিটিভ। মানে পরিবেশের সাথে টেম্পারেচার বেড়ে গেলে এগুলো যে কোনো সময় আগুন জ্বলে উঠতে পারে। তারপর আছে আপনার এসিটিলিন গ্যাস, এসিটিলিন গ্যাস। তারপর আছে হচ্ছে ডাইইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। এই জিনিসগুলো যেমন আপনার দাহ্য পদার্থ। অ্যারোসল রাখতে পারি আমরা এটাতেও, অ্যারোসলটাকেও রাখতে পারি, অ্যারোসল মিশ্রণ, এটাকে আমরা রাখতে পারি। এই জিনিসগুলো কিন্তু হাই ফ্লেমাবল বা হচ্ছে ভেরি ফ্লেমাবল বা এক্সট্রিমলি ফ্লেমাবল, মারাত্মক দাহ্য পদার্থ। তো প্লাস থাকা মানে হচ্ছে ওটা মারাত্মক ফ্লেমাবল, তার মানে মারাত্মক দাহ্য পদার্থ। কি কি পদার্থ আছে? এলপিজি, সিএনজি, এসিটিলিন গ্যাস, ডাইইথাইল ইথার আর হচ্ছে আমরা অ্যারোসল মিশ্রণ রাখতে পারি। আচ্ছা, তারপরে দেখি আছে আমার এখানে এক্সপ্লোসিভ। ঠিক আছে, এক্সপ্লোসিভ মানে কি? বিস্ফোরক। এখন এইখানের মধ্যে দেখেন একটা জিনিস মনে হচ্ছে কি বোম ব্লাস্ট হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? যে বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থ, হ্যাঁ, এই বিস্ফোরক পদার্থকে আমরা বলতেছি এক্সপ্লোসিভ। তার মানে এটাকে আমরা কি দ্বারা পরিচয় করাবো? এটাকে আমরা অবভিয়াসলি ই দিয়েই পরিচয় করাবো, ইতে এক্সপ্লোসিভ। এখন বিস্ফোরক পদার্থের মধ্যে কি কি আছে? বিস্ফোরক পদার্থ আপনার আছে টিএনটি, ব্রাস্ট হয়। টিএনটি বোমার নাম আমরা সবাই শুনছি। তারপরে আছে আপনার জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড। তারপর আপনার আছে অ্যামোনিয়াম নাইট্রাইট, যেটা হচ্ছে আমরা বোমা বানাতেও সাহায্য করে। ঠিক আছে, তারপর আছে আপনার মেটাল অ্যাজাইডস। তারপরে আপনার আছে গান পাউডার। তাহলে এই এক্সপ্লোসিভ হচ্ছে আমার বিস্ফোরক পদার্থ, টিএনটি বোমা, জৈব পারক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রাইট, মেটাল অ্যাজাইডস, গান পাউডার, এই জিনিসগুলো কিন্তু আমার এক্সপ্লোসিভ, বিস্ফোরক। আচ্ছা, তারপরে দেখি এখানে দেওয়া আছে একটা গাছ, একটা মাছ। কালোটা হচ্ছে পানি, আর বাকি যতটুকু অংশ ওটা আমরা বুঝতে পারতেছি ওটা হচ্ছে জমি বা স্থল। এখন এটার মানে হচ্ছে এই পুরাটা জিনিস বোঝাচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে মাছটা মারা গেছে, গাছটা হচ্ছে পাতা ছেড়ে দিছে, ঝলসায় গেছে। তো এটাকে আমরা বলি পরিবেশের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, এই সিম্বলটা থাকা মানে হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। এখন পরিবেশের জন্য ক্ষতিকারক, আমরা এটাকে বলতে পারি যে এনভায়রনমেন্টাল টক্সিক বা হচ্ছে বা নক্সিয়াস, মানে ওই যে যেটা বললাম ক্ষতিকারক বা হার্মফুল। তা এটাকে আমরা
এন দিয়ে প্রকাশ করি, কারণ কি নেচার। আমরা নেচারের যে ডিজাস্টারটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা এই সিম্বলটা দিয়ে বলতেছি। এই কারণে হচ্ছে এটাকে আমরা এন দিয়ে পরিচয় করাই দিলাম। আচ্ছা, এখন পরিবেশের জন্য কি কি ক্ষতিকর হইতে পারে? ক্লোরিনের জন্য পরিবেশের জন্য ক্ষতিকর হবে হচ্ছে আপনার ক্লোরিন গ্যাস। তারপরে ক্ষতিকর হবে তারপিন তেল। তারপর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। কারণ কি এগুলা পরিবেশের ভারসাম্যটাকে নষ্ট করে ফেলে। এই হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। পরিচয় হচ্ছে এন দিয়ে, ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, তারপিন তেল। এই জিনিসগুলোকে হচ্ছে আমরা এটাতে রাখতে পারি। পরের পেজে কি আছে? আচ্ছা, পরের পেজে দেখতে পাচ্ছি যে একটা বল, ওই বলের উপর হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তার মানে এটার মানে হচ্ছে এখানে দহন হচ্ছে, মানে কি অক্সিডাইজেশন হচ্ছে। আর এটাকে আমরা বলে থাকি যে রাসায়নিক জারক পদার্থ। আচ্ছা, রাসায়নিক জারক পদার্থকে আমরা ও দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিডাইজেশন জারক। অক্সিডাইজিং জারক। এখন এটাকে আমরা কি দিয়ে বুঝতে পারবো যে মানে কোন কোন পদার্থ থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অক্সিডাইজিং জারক? আমরা ক্লোরিন গ্যাস রাখি। তাকে আমরা কিসে বললাম? আগেরটাতে এনভায়রনমেন্টাল টক্সিকের ক্ষেত্রে আমরা পড়ছি। তো এরপরে হচ্ছে আপনার কঠিন KMnO4। তারপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এর গুঁড়া। এগুলো হচ্ছে আপনার রাসায়নিক জারক পদার্থ, অক্সিডাইজিং এলিমেন্ট। এগুলো হচ্ছে আপনার পেটে গেলে, যেমন KMnO4 যদি আপনার পেটে যায় 100% ডায়রিয়া হবে, 100% ডায়রিয়া। ঠিক আছে, তারপরে দেখি এখানে দেখা যাচ্ছে কি একটা জিনিসের উপর কিছু লিকুইড জাতীয় পড়তেছে, আবার একটা হাতের উপর পড়তেছে। এটার মানে হচ্ছে বোঝাচ্ছে যে, এবং দেখেন এখানে হাতটা হচ্ছে কিছুটা আহ নাই হয়ে গেছে এবং পদার্থটা নাই হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্ষয়কারক পদার্থ। এটা হচ্ছে ক্ষয়কারক পদার্থ। এখন ক্ষয়কারক পদার্থকে আমরা সি দিয়ে প্রকাশ করতেছি। সি মানে হচ্ছে কোরেসিভ। সি হচ্ছে কোরেসিভ। এটা কোরেসিভ জাতীয় পদার্থ। এখন কি কি পদার্থ আমাদের ক্ষয় করতে পারে? প্রথম কথা হয়েছে গাঢ় অ্যাসিড আমাদের পুরা ক্ষতি করে দিবে। গাঢ় অ্যাসিডের মধ্যে কি আছে? গাঢ় অ্যাসিডের মধ্যে আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডই সবার প্রথমে নাম আসবে। তারপরে কি আসে? তারপরে আসে সালফিউরিক অ্যাসিডের নাম। এই দুইটা কমন। তারপরে আছে হচ্ছে আপনার নাইট্রিক অ্যাসিড আমরা রাখতে পারি এটাতে। ঠিক আছে, আরো যেসব যেই অ্যাসিডগুলো আছে গাঢ় অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষয়কারক। তারপরে আমরা বলতে পারি গাঢ় ক্ষার। গাঢ় ক্ষারও আমাদের জন্য ক্ষয়কারক। গাঢ় ক্ষারের মধ্যে প্রথমে দিব আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তারপরে আমরা দিতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে কি দিতে পারি? তারপরে উম হ্যাঁ, ড্রেন ক্লিনার দিতে পারি আমরা। ওকে, এই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো আমাদের ক্ষয় করবে। তারপর ধরেন ব্লিচিং সলিউশন। ব্লিচিং সলিউশনে হচ্ছে
এক ধরনের ক্ষয়কারক পদার্থ। ক্ষয়কারক পদার্থকে আমরা চিনলাম। কোরোসিভ মানে হচ্ছে ক্ষয়কারক। সি দিয়ে পরিচয়। যে কোনো ধরনের গাঢ় অ্যাসিড গাঢ় ক্ষার আমাদের জন্য কি ক্ষয়কারক হয়ে থাকবে। ব্লিচিং সলিউশন আমাদের জন্য কি ক্ষয়কারক হয়ে থাকবে। তারপর একটা যায়। আচ্ছা, এখানে একটা দেখেন, একটা পাখার চিহ্ন, 3টা পাখা। এইটাকে বলা হয় ট্রিফয়েল। ঠিক আছে, এটাকে আমরা বলি ট্রিফয়েল। এই ট্রিফয়েলটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির চিহ্নটাকে রিকগনাইজ করে। কি করে? রিকগনাইজ করে। এটা কিন্তু ভাইবেন না টারবাইন। ঠিক আছে, এটা কিন্তু টারবাইন না, এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বোঝাচ্ছে। তারপরে ও এটাকে এখন আমরা কি লিখতে পারি? এটাতে আমরা লিখতে পারি যে পয়েন্টগুলো, প্রথম হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিটা আমরা এখানে অ্যাড করতে পারি। এবার এই তেজস্ক্রিয় রশ্মি, যেমন যখন কোন একটা এরিয়াতে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মির প্রতিফলন ঘটবে, কাইন্ডস অফ হিরোশিমাতে হচ্ছে যে এক্সপ্লোশনটা হয়েছে, ওখানের মানুষ কিন্তু এখনো তেজস্ক্রিয় রশ্মি দ্বারা ক্ষতিগ্রস্ত। তাদের অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, তাদের জেনেটিক্সে পরিবর্তন চলে আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যখন প্রকাশ করি তখন আমরা ট্রিফয়েল দিয়ে প্রকাশ করি তেজস্ক্রিয় রশ্মিটাকে। তারপরে তারপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে একটা মানুষের মধ্যে হচ্ছে একটা বিস্ফোরণের মতো টাইপ ঘটছে বা সে খন্ড খন্ড হচ্ছে। তার মানে কি এটা তার স্বাস্থ্যটাকে নষ্ট করে ফেলছে। তাহলে এটা আমরা বলতে পারি স্বাস্থ্য ঝুঁকির সংকেত। স্বাস্থ্য ঝুঁকির সংকেত। এই জিনিসটা দিয়ে আমরা বুঝবো কিভাবে যে স্বাস্থ্য ঝুঁকির সংকেত, একটা মানুষ তার দেহ আস্তে আস্তে কি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার মানে কি তার দেহটা কিসের মধ্যে আছে? ঝুঁকির মধ্যে আছে। এটাকে আমরা বলি স্বাস্থ্য ঝুঁকি। এগুলো হচ্ছে আপনার ধরেন জীবাণু সংক্রমণের মাধ্যমে হইতে পারে। তারপর হচ্ছে আমরা যদি বিষাক্ত পরিবেশ থেকে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিই তখন হচ্ছে এই জিনিসটা হইতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওকে। তারপরে নেক্সট, আচ্ছা, এখানে আর কিছুই নাই। তো এই হলো আমাদের অধ্যায়। আমরা একটু যদি আমাদের অধ্যায়টাতে যাই, আহ এই জিনিসটা আমরা পড়েছি। তারপরে হচ্ছে এটাও পড়া হয়েছে। এই জিনিসটা সম্পর্কে জানলাম। এই যে দেখেন, এইখানের মধ্যে অনেক কিছু লেখা আছে। আমরা একটু এবার এখান থেকে হালকা পড়ে নিই। পেন্সিল নিয়ে নিলাম। এলো হলুদ। আচ্ছা দেখেন, বিস্ফোরক পদার্থ, এসব পদার্থ হচ্ছে আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ। এই দেখেন, আগুন লাগলে হচ্ছে প্রচন্ড বিস্ফোরণ হবে। তারপরে হচ্ছে এই যে দেখেন টিএনটি, পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন এখানে আছে। তারপরে যে যেমন দাহ্য পদার্থ কি অ্যালকোহল আর ইথার। ঠিক আছে, এগুলোতে দ্রুত আগুন ধরা যায়। বিষাক্ত পদার্থ, টক্সিক, এগুলোর মধ্যে হচ্ছে আপনার এই যে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এই ধরনের পদার্থগুলো আছে। উত্তেজক বা ইরিটেন্ট সাবস্টেন্স আছে ডাস্ট, লোগো অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড এগুলা। তারপর হচ্ছে এই যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এটা আমি একটু আগে যে পড়াইলাম। এই যে যেমন দেখেন বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি পদার্থ কিন্তু আমাদের শ্বাসে ক্ষতি করে থাকে। তারপর এই যে দেখেন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানে তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মি, এই যে দেখেন বিকলাঙ্গ, আমি কি বলেছিলাম যে জেনেটিক্স পরিবর্তন করাচ্ছে, তাদের দেহ ঠিকভাবে গঠন হচ্ছে না। এবং তেজস্ক্রিয় পদার্থ কি ইউরেনিয়াম, রেডিয়াম এগুলো থেকে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বের হয়ে থাকে। পরিবেশের জন্য ক্ষতিকারক দেখাইলাম, এই যে গাছ মাছ এই জিনিসগুলো হচ্ছে এই যে যেমন দেখেন লেড, মার্কারি এগুলো ভারী ধাতু, এগুলো পরিবেশের ক্ষতি করে থাকে, যেটা ক্ষয় সৃষ্টিকারী। ঠিক আছে,
ক্ষয় সৃষ্টিকারীর মধ্যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ মানে আমি গাঢ় অ্যাসিড আর হচ্ছে গাঢ় ক্ষার। তো এই হলো প্রথম অধ্যায়। আমি একটু ইন ডেপথ এ পড়াইছি। একটু প্রত্যেকটা আলাদা, আলাদা করে হচ্ছে হ্যাজার্ড সিম্বল গুলা সহ দেখাইছি। এই ছিল আপনাদের আজকের রসায়নের ধারণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেকোনো সমস্যা আপনারা Facebook এবং YouTube এর কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো করবেন। আমাদের Facebook গ্রুপে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।